ফিলিস্তিনিরা কখনো বাইতুল মুকাদ্দাস মুক্ত করেনি, ইতিহাসে নাই। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাত থেকে মুক্ত হয়েছিল বাইরে থেকে, মদিনা থেকে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত সেনাবাহিনীর হাতে। ফিলিস্তিন আরেকবার মুক্ত হয়েছিল সেই মিশর থেকে, সিরিয়া অঞ্চল থেকে আসা গাজী সালাউদ্দিন আইয়ুবীর হাতে। ফিলিস্তিনিরা ফিলিস্তিন কখনো মুক্ত করেনি। কাজে এই ফিলিস্তিনকে বাইরে থেকে সেনাবাহিনী গিয়ে মুক্ত করতে হবে, এবং সেটা মুসলিমদের সেনাবাহিনী হবে, এবং এটা ঐক্যবদ্ধ সেনাবাহিনী হতে হবে। কাতারে ইসরায়েল হামলা চালিয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ইসরায়েল একসময় গোটা মুসলিম বিশ্বকে হামলা করবে, আরব বিশ্বকে তো করবেই। ইসরায়েল যে আমাদের জাতশত্রু এবং মুসলিম উম্মার শত্রু, ইসলামকে ধ্বংস বিনষ্ট করার জন্য তাদের সবচেয়ে বেশি চিন্তা এবং শক্তি তারা প্রয়োগ করে থাকে, এবং এটা কিয়ামত পর্যন্ত এটার ধারাবাহিকতা চলবে। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত ইসরায়েলের নেতৃত্বে দাজ্জালকে অগ্রাধিকার দিয়ে তাকে নেতৃত্বে বসিয়ে এদেশে, শুধু এদেশে নয় গোটা বিশ্বে আল্লাহর দিনকে ধ্বংস করার যে হাদিসে প্রমাণিত সেই তথ্যগুলো বাস্তব, সেই ঘটনাগুলো ঘটবে। সেই ক্ষেত্রে ইসরায়েল থাকবে মুখ্য ভূমিকায়। এই কথাটি আরব বিশ্বকে বোঝানোর চেষ্টা গোটা বিশ্বের মুসলমানরা করেছেন, ওলামায়ে কেরাম করেছেন। আমি একজন সামান্য কবি হিসেবে আমি অন্তত 20-25 বছর, 2 যুগ ধরে কথাটা বলার চেষ্টা করছি আরব বিশ্বকে। এই দূরবাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি এক হও যদি সবাই বাঁচতে চাও, আরও বিভিন্ন রকম ইঙ্গিত করে, হ্যাঁ এটা আমি বলেছি। এটা যদি আরব বিশ্ব না বুঝে থাকে, বুঝেও না বোঝার ভান করে থাকে তাদের নিজস্ব স্বার্থে, এবং মজলুমদের পাশে তারা না দাঁড়িয়ে থাকে, তাহলে এই পরিণতি তাদের ভাগ্যে আসার কথা ছিল। আজকে কাতারে হামলা হয়েছে, কাল আরব আমিরাতে হামলা হবে, সৌদি আরবের কোনো কোনো অংশে হামলা হয়ে যাবে। ইসরায়েল তো খেপা কুকুরের মতো, এবং তারা তো সৌদি আরবের প্রতিবেশীদেরকে নিজের বন্ধু মনে করে না কোনো মতেই, বরং তারা একটু চুপচাপ আছে বলে তারা দুর্বল মুসলমানদেরকে ইচ্ছে মতো চিবিয়ে খেতে পারছে। আজকে এই দুর্বল মুসলমানরাই কি শুধু ধ্বংস হবেন? তারা তো শহীদ হয়ে জান্নাত পেয়ে যাচ্ছেন, সফল হয়ে যাচ্ছেন। ধ্বংস তো হবে তারা যারা এতদিন ভোগবিলাসে মত্ত ছিল, এবং আমাদের মজলুম ভাইদের কান্না যাদের কানে পৌঁছেনি, তাদের ধ্বংসের সময় এখন শুরু হচ্ছে। এবং তারা পদে পদে দেখবেন যে ইসরায়েল কী জিনিস, এবং তার ইসরায়েলকে আশকারা দেওয়া, এতদিন এই ধ্বংসযোগ্য এবং অত্যাচারের সুযোগ দেওয়ার পরিণতি তাদের নিজেদের ভাগ্যে কীভাবে আসছে সেটাই শুরু হয়েছে। সেক্ষেত্রে ফিলিস্তিনের জন্য ইসলামিক সেনাবাহিনী গঠন করা কতটা জরুরি হয়ে পড়ছে? এটা অনেক আগে থেকে জরুরি ছিল। দেখেন, ফিলিস্তিনিরা কখনো বাইতুল মুকাদ্দাস মুক্ত করেনি, ইতিহাসে নাই। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাত থেকে মুক্ত হয়েছিল বাইরে থেকে গিয়ে, মদিনা থেকে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত সেনাবাহিনীর হাতে। ফিলিস্তিন আরেকবার মুক্ত হয়েছিল সেই মিশর থেকে, সিরিয়া অঞ্চল থেকে আসা সেই গাজী সালাউদ্দিন আইয়ুবীর হাতে। ফিলিস্তিনিরা ফিলিস্তিন কখনো মুক্ত করেনি। কাজে এই ফিলিস্তিনকে বাইরে থেকে সেনাবাহিনী গিয়ে মুক্ত করতে হবে, এবং সেটা মুসলিমদের সেনাবাহিনী হবে, এবং এটা ঐক্যবদ্ধ সেনাবাহিনী হতে হবে। এবং এর জন্য সেই দূরের বাংলাদেশ, দূরের পাকিস্তান, আমাদের ভূমিকা ভিন্ন, কিন্তু সেই ফিলিস্তিনকে ঘিরে আছে যে মুসলিম ভূখণ্ডগুলো, সেগুলো আগে মুক্ত হতে হবে, সেগুলোকে আগে মুক্ত করতে হবে। এবং সেই সব ভূখণ্ডে যখন মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্বটা বৃদ্ধি পাবে, সেখান থেকে আক্রমণ করে অভিযান চালিয়ে ফিলিস্তিন মুক্ত হবে। কাজেই একটি এটাকে বলে বহুজাতিক মুসলিম সেনাবাহিনী খুবই প্রয়োজন। এবং আমি বারবার কথা আমি বলছি যে আমি অ্যাজ এ পয়েট অ্যান্ড সিঙ্গার, আমি একজন কবি এবং শিল্পী, আমি নিজেকে বলি না, সেই হিসেবে আমি আমার অনেক কবিতা সঙ্গীতে বলেছি যে জাগো হে, জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক সেনা দল, হ্যাঁ তোমরা জাগো এবং তোমরা সমরের শক্তিতে হও শক্ত সবল, তোমরা সামরিক জোট গড়ে তোলো। এগুলো আমার নগণ্যের পক্ষ থেকে কিছু পরামর্শ ছিল, যে পরামর্শগুলো হয়তো বা বিশ্বনেতাদের কানে পৌঁছেনি, কিন্তু ইথারে আশা করি ভেসে বেড়াচ্ছে। পৌঁছালেও হয়তো ওনারা তো অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন, এই জন্য হয়তো ওনারা যা হোক এখনও যদি কোনো পদক্ষেপ হয় যে নির্যাতিত মুসলিম বিশ্ব, এবং আমাদের যে সেন্টার, একটা বৃহৎ সেন্টার, চেতনার সেন্টার, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আল আকসা, সেটাকে মুক্ত করার জন্য, সেই জনপদ এবং মুসলিমদেরকে মুক্ত করার জন্য বৃহত্তর একটি মুসলিম সেনাবাহিনী, একটা সেনা শক্তি দাঁড়াতেই হবে, অনিবার্য। ইসরায়েলের ধ্বংস একদিনে হঠাৎ করে হয়ে যাবে না, কিন্তু একটা পরাশক্তির দীর্ঘদিনে দানা বেঁধে ওঠা একটা পরাশক্তির যে পতন মানে কি, পড়া,
পতন মানে উপর থেকে পড়ে যাওয়া, উত্থান মানে নিচ থেকে উপরে ওঠা। উঠতে 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 এক সময় ওঠা শেষ হয়, সেই পতনটা হঠাৎ করে ধপাস করেও হয়, ধীরে 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 ক্ষয় হতে হতে হয়। ইসরায়েলের ক্ষয়, এই যে 80 বছরের একটা মেয়াদ, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ইসরায়েলের ক্ষয় আমরা হয়তো এই সময় থেকে দেখতে পাবো। তখন থেকে ইসরায়েলের ক্ষয় শুরু হবে। হ্যাঁ, এবং এবং ক্ষয় শুরু হওয়ার একটা পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আরব বিশ্বকে ইসরায়েল খেপিয়ে তুলেছে। যে আরব বিশ্ব ইসরায়েলকে এতদিন বন্ধুত্ব উপহার দিয়েছে, আজকে সেই আরব বিশ্বের উপর ইসরায়েলের আঘাত হয়। এরকম আঘাত হওয়ার কারণে আরব বিশ্ব যখন ইসরায়েলের বন্ধুত্ব ছেড়ে দিবে, তারা একটু ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের মুক্তির চিন্তা করতে বাধ্য হবে। নিজেরা করেনি, কিন্তু এখন যে কাতারে হামলা হয়েছে ঠিকই মিটিং হয়েছে। এভাবে যখন হবে তখন ইসরায়েল একটু বন্ধুশূন্য হয়ে যাবে, এবং বন্ধুশূন্য হলেও সে এতদিনে এই মিছে বন্ধুত্ব পেতে কিন্তু সে শক্তি অর্জন করে ফেলেছে। সেই শক্তিটার পতন, সেই শক্তিটার ক্ষয়, সেই শক্তিটার পিছু হটতে থাকা আস্তে আস্তে শুরু হয়ে যাবে, এবং সেই পিছু হটতে থাকা এক সময় একদম চরম ধূলিসাৎ হবে ইসরায়েল এবং ইহুদিবাদী শক্তি। সেই সময় হবে যখন নাকি মুসলিম বিশ্ব আস্তে আস্তে ঐক্যবদ্ধ হবে, মুসলমানদের আলাদা অর্থনৈতিক জোন তৈরি হবে, মুসলমানদের একটি বিশাল সামরিক শক্তি গঠিত হবে, এবং এক পর্যায়ে ইসরায়েলও সেই পদ্ধতিতে যাবে যে নৃশংসতা শেষ পর্যায়ে গেলে পতনটা ঘনীভূত হয়ে আসে। ইসরায়েলও নৃশংস হতে হতে এমন পর্যায়ে যাবে যে তখন মুসলিম বিশ্বে কিছু করার থাকবে না, তারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং একজন মুক্তিদাতার অপেক্ষায় থাকবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। ইমাম মাহদীর নেতৃত্বে ইসরায়েলকে চরমভাবে পতন ঘটানো হবে, এবং তখন ইসরায়েল নাম থাকবে কিনা জানি না, কিন্তু ইহুদিবাদকে, এবং হাদিসে আছে সেই চরম যুদ্ধের সময় প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা পাথর আওয়াজ দিয়ে বলবে যে হে মুসলিম সৈনিক, এখানে আসো, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সেই পর্যায়ে তারা ইসরায়েল আস্তে আস্তে যাবে। সেই আস্তে আস্তে যাওয়াটা শুরু হয়তো বা 2027 থেকে হতেও পারে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ চেঞ্জ টিভিকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে আপনি আমার কিছু কথা নেয়ার জন্য কষ্ট করেছেন, অনেকক্ষণ সময় দিয়েছেন, বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে, আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে যারা আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী
বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।